আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে গ্রামে স্বাগতম। আমরা গ্রামীণ স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে দিচ্ছি সম্ভাবনার দ্বিতীয় ক্লাস। ঠিক আছে, প্রথম ক্লাসে আমরা সম্ভাবনার প্রাথমিক যে বিষয়গুলো আলোচনা করে আসছি এবং আমাদের সর্বোপরি কিছু ম্যাথও আমরা দেখে আসছি। তো আজকে আমরা শুরু করছি উদাহরণ 4 থেকে। ঠিক আছে, ওকে। দেখো উদাহরণ 4-এ কি দিয়েছে তার আগে আমি বলি সম্ভাবনাটাকে যদি আরেকটু বার স্মরণ করিয়ে দিতে চাই যে প্রিভিয়াস ক্লাসে আমরা যে জিনিসটা আলোচনা করেছি সেটা কি হবে। সেটা হচ্ছে যে কোনো একটা পরীক্ষায় তুমি সম্ভাবনা যদি নির্ণয় করতে চাও তাহলে তোমাদেরকে যে জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। অনুকূল ফলাফল মানে কি? আমার সপক্ষে, আমার পক্ষেটি। তাহলে এখানে বলছে ফলাফল, তার মানে কি ওই ঘটনার কি সংখ্যা। মনে রাখতে হবে ওই ঘটনার সংখ্যা, পরিমাণ কিন্তু না, ওই ঘটনার সংখ্যা। ঠিক আছে, ডিভাইডেড বাই সমগ্র যে কয়েকটি ফলাফল আসতে পারে, তাহলে সেটাও কিন্তু একটা সংখ্যাই। অর্থাৎ সমগ্র বা সমস্ত ফলাফলের সংখ্যা আর আমার সপক্ষের ফলাফলের সংখ্যা, এই হচ্ছে অনুকূল ফলাফল। এবং সবগুলো ফলাফলের সংখ্যা হচ্ছে সমগ্র সম্ভাবনা ফল। তো আমার সম্ভাবনা নির্ণয় করতে গেলে দুইটা জিনিসই লাগে। ঠিক আছে, অর্থাৎ প্রবাবিলিটি ইকুয়ালস টু কত? অনুকূল বাই সমগ্র, তাই না? কারণ সপক্ষের কি সংখ্যা, পরিমাণ না, আর হচ্ছে সমগ্র, মানে মোট ঘটনার সংখ্যা, পরিমাণ না। তো দ্যাটস ইট। এই কথাটা ইম্পর্টেন্ট। যদি তোমরা প্রথম ক্লাসে কিছু বিষয়ে কনফিউজ হয়ে থাকো, যেমন একটা শর্টকাট করলাম না 4 আসা সম্ভবত, এখানে 4 কিন্তু পরিমাণে 4 আর সংখ্যায় সে বয়টা একটা, তাহলে ফলাফল হচ্ছে একটা হবে, কারণ আমরা জানি যে অনুকূল ফলাফল হচ্ছে সংখ্যা। বুঝতে পারছো? ফলাফলের সংখ্যা, ফলাফলের সংখ্যা, ফলাফলের সংখ্যা, এই কথার মাথা মধ্যে রাখতে হবে। ওকে, দেখো চলে আসলাম উদাহরণ 4। উদাহরণ 4-এ কি বলছে যে আবহাওয়া অধিদপ্তর একটা রিপোর্টে পাওয়া গেছে কি জুলাই মাসে ঢাকা শহরে 21 দিন বৃষ্টি হবে। তাহলে জুলাই মাসে ঢাকা শহরে 21 দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এখানে বলছে যে 8ই জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তাই না? তাহলে এখানে খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, খেয়াল করো। সংখ্যা এখানে কয়টা আছে? 8, 21, 8 এবং 21। তাহলে আমাদের অনুকূল ফলাফল বা সমগ্র ফলাফল নিয়ে তো কোনো চাপ নেই, সমস্যা হয় হচ্ছে অনুকূল ফলাফল নিয়ে। তাহলে সেটা কত? প্রথমে আমরা যে জিনিসটা হিসাব করবো যে জুলাই মাসের দিন কত? 36 জুলাই করছো না? সো জুলাই মাসের দিন হচ্ছে, জুলাই মাসে দিন সংখ্যা 31। জুলাই মাসে দিন সংখ্যা আছে 31। ওকে, তো জুলাই মাসে যদি দিন সংখ্যা 31 হয়, তার মানে কি সমগ্র সম্ভাব্য ফলাফল কত? সমগ্র সম্ভাব্য ফলাফল তোমরা 36 জুলাই দেখছো না, কিন্তু আমাদের দুঃখের বিষয় আমরা 36 জুলাই আনতে পারলাম না, আমাদের 31 জুলাই পর্যন্ত সীমাবদ্ধ রইল। ঠিক আছে, ওকে। তো অনুকূল ফলাফল কত? 31। ওকে, এবার দেখো আমাদের ঢাকা শহরে কয়দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা? 21 দিন। এই যে বলছি না সংখ্যা, তাহলে কতদিন বৃষ্টি হবে? 21 দিন। সুতরাং অনুকূল ফলাফল কত? অনুকূল ফলাফল হচ্ছে 21। সেটা হোক 8 জুলাই, 9 জুলাই, 10 জুলাই, আমার কি যায় আসে, তাই না? তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 21। তাহলে সমগ্র টোটাল সম্ভাবনাটা কত? 8 জুলাই বৃষ্টি, তাই না? 8 জুলাই বৃষ্টি হচ্ছে কত? 21 ডিভাইড বাই 8, অর্থাৎ অনুকূল ডিভাইড বাই অনুকূল ডিভাইড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। বুঝতে পারছো? ওকে, শেষ। পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী কোশ্চেনটা কি? যে একটা নির্দিষ্ট এলাকার জরিপে দেখা গেল 65 জন প্রথম আলো, 40 জন ওরে, 45 জন জনকণ্ঠ এত যুগান্তর কর্তৃক অনেকে করে। এদের মধ্যে যে কোনো একটি দৈর্ঘ্য যদি মিল হতো তাহলে তিনি যুগান্ত পত্রিকা পড়ে। তার ভাই এই ম্যাথ আসলে আমি অলরেডি ধারণা দিয়ে আসছি, সো এটা নিয়ে আমি আগাইতে আর চাচ্ছে কেননা এই জিনিস আমরা অলরেডি একবার আলোচনা করে আসছি যে 4টা পত্রিকা আছে, 4টা পত্রিকার টোটাল সংখ্যা হচ্ছে সমগ্র সম্ভাব্য ফল। এখানে দেয়াই আছে, এখানে মোট পত্রিকা পড়েন হচ্ছে কতজন, যত কটা সংখ্যা আছে ততজন। ওকে, এখন যুগান্তর পত্রিকা পড়ে কতজন? 52 জন। তাহলে ওই ব্যক্তির যুগান্তর পত্রিকা পড়ার সম্ভাবনা হচ্ছে 52 বিষয়, স্বাভাবিক বিষয়, অনুকূল বাই সমগ্র। ওকে, এখন দ্বিতীয় যে প্রশ্নটা পড়ছে, তিনি প্রথম আলো পড়েন না, এর সম্ভাবনা কত? তার মানে কি
প্রথম আলো বাদে বাদ বাকি যেগুলো আছে সবগুলোর সমষ্টি হবে কি অনুকূল ফলাফল। এর আগে একটা ম্যাথ করে আসছি আমরা, তাই না? প্রথম ক্লাসে আমরা একটা ম্যাথ করে আসছিলাম, দেখো যদি তোমরা বুঝে থাকো। এই যে কালো 9, কালো 9 মানে কি? কালো বাদে বাদ বাকি যারা আছে সবাই অনুকূল ফলাফল। ঠিক আছে, তো সেম ভাবে এই ঘটনাটা এখানে প্রযোজ্য হবে যে প্রথম আলো পরে 65, তাহলে এই 65কে যদি আমরা মোট থেকে বাদ দিই, আসলে 202 থেকে বাদ দিই, তাহলে 137 জন পাওয়া যাবে। যেই 137 জন প্রথম আলো পড়ে না, বাদ বাকি যেটা ইচ্ছা পড়তে পারে, যুগান্তর, ভোরের আলো, যা পড়ে পড়ুক, কিন্তু সে প্রথম আলো পড়ে না। তাহলে প্রথম আলো যদি না পড়ে তাদের সংখ্যাটাই তো আমার অনুকূল ফলাফল চাইছেই। তো এটা যে প্রথম আলো পড়ে না এমন সংখ্যা কত পড়েছে? 137। তাহলে টোটাল সমগ্র সম্ভাব্য ফলাফল দিয়ে ভাগ দিলেই আমরা পেয়ে যাব সম্ভাবনার এই বেসিক সূত্র মাথার মধ্যে রাখতে হবে, অনুকূল বাই সমতুল, বাদ বাকি কাজ তো অটোমেটিক প্রতীক। ঠিক আছে, আচ্ছা এই যে একটা কাজ দেয়া আছে বাড়ির, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা এই কোশ্চেনটা খুব মনোযোগ দিয়ে পড়বা এবং বাসায় এটা সলভ করার চেষ্টা করবা। আমরা দেখবো আমার কাছে, ঠিক আছে? এটা বাসায় সলভ করবা, বুঝতে পারছো? ওকে, আচ্ছা যদি বুঝতে পারো তাহলে আমরা সম্ভাবনা চ্যাপ্টারের সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট পার্টে চলে আসছে। সেটা কি? নমুনা ক্ষেত্র এবং প্রবাবিলিটি ট্রি দ্বারা শব্দ। আচ্ছা, তোমাদের যদি মনে থেকে থাকে তাহলে তোমরা জানো যে নমুনা ক্ষেত্র কি, নমুনা বিন্দু কি? নমুনা ক্ষেত্র হচ্ছে কি, কোনো একটা ঘটনায় বা কোনো একটা দৈব পরীক্ষায় সম্ভাব্য সকল ফলাফলের সেটই হচ্ছে নমুনা ক্ষেত্র। নমুনা বিন্দু কি? প্রত্যেকটা উপাদান হচ্ছে একটা নমুনা বিন্দু, এটা আমরা জানি। ওকে, এবারে সেই প্রবাবিলিটি ট্রি, এই জিনিসটা কি ভাই? সম্ভাবনার খুব দারুণ একটা ব্যাপার। সেটা হচ্ছে তুমি প্রবাবিলিটি ট্রি এর মাধ্যমে নমুনা ক্ষেত্র, নমুনা বিন্দু সব কিছুই পেয়ে যাবো পারবা। ট্রি কি থাকে মানে আমরা গাছের কি বৈশিষ্ট্য জানি? প্রথমে একটা গাছ তৈরি হয় এরকম, তাই না? প্রথমে সেই গাছের একটা মূল টু দিয়ে এরকম কিছু একটা তৈরি হয়। বাই দ্য ওয়ে আমি কি ভালো পেইন্টার না, সো প্রথমে গাছের এটা হচ্ছে মনে করো মেইন কাণ্ড, তারপরে কি তৈরি হবে শাখা পোশাক দিয়ে, সেখান থেকে এরকম শাখা পোশাক, সেখান থেকে শাখা হোক, এভাবে তো আলটিমেটলি একটা গাছ তৈরি হবে, তাই না? এটাই তো গাছ, এটাই গাছ না? তাহলে কি যে মূল থেকে শাখা পড়া বেরিয়ে যাচ্ছে, আমাদের প্রবাবিলিটি ট্রিটা ঠিক ওই রকমই দেখায়। এই জন্য নাম হচ্ছে প্রবাবিলিটি ট্রি, বুঝতে পারছো? তার মানে কোনো একটা ঘটনা ঘটবে একটা পরীক্ষাতে, সবগুলো আমি একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করবো, সেই চিত্রটা হচ্ছে প্রবাবিলিটি ট্রি, বুঝতে পারছো? ওকে, দেখো খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আমরা দেখি কিভাবে আমরা এটা করতে পারি। মনে করো তুমি একটা মুদ্রা, আমার প্রবাবিলিটি ট্রি আঁকাই খেলে যাবো। একটা মুদ্রাকে তুমি বিকাশ করছো, দুইবার নিক্ষেপ করছো। তুমি কি কাজ করছো? দুইবার নিক্ষেপ করছো। কি দুইবার নিক্ষেপ করবে একটা মুদ্রা, একটা মুদ্রাকে তুমি দুইবার নিক্ষেপ করবে, তার জন্য প্রবাবিলিটি ট্রি। সেই জিনিসটা কেমন হবে খেয়াল করো। প্রথম যে মুদ্রা, সেই মুদ্রার পিঠ কি কি হতে পারে খেয়াল করো। তুমি একটা মুদ্রাকে দুইবার নিক্ষেপ করছো তো, সেই মুদ্রা যদি দুইবার নিক্ষেপ করো তুমি, তাহলে একবার নিক্ষেপ করবার সের জন্য দুইটা পিঠ পাতে পারো। কি কি হয়? আমি একবার নিক্ষেপ করছি, হেড আসবে, আর না হয় কি আসবে? টেলার। এটাই তো, হয় হেড আসবে না হয় টেল আসবে। আচ্ছা, এবার দ্বিতীয় মুদ্রার পিঠ, তাই না? ওই মুদ্রাটাকে তো তুমি দুইবার নিক্ষেপ করছো, দুইবার করছো না ভাই? মুদ্রাটাকে দুইবার নিক্ষেপ করছো, তাহলে একবারে অলরেডি হেড আসছে অথবা টেল আসছে, যে কোনোটা আসছে। হেড অলরেডি আসে গেছে, মনে করো হেড আসছে। এবার সেই হেড যে আসছে ওই মুদ্রাটাকে তুমি আবার নিক্ষেপ করছো, তাই না? একবার নিক্ষেপ করছো, হেড আসছে, ভালো। সেই মুদ্রাটাকে তুমি আবার নিক্ষেপ করছো, আবার কি আসতে পারে? হয় হেড নয় টেল। তাহলে চিন্তা কথা, হয় হেড আসবে আর নয় টেল আসবে। তাহলে মুদ্রাকে একবার নিক্ষেপ করছো, হেড আসবে টেল আসবে। মুদ্রাকে দ্বিতীয়বার নিক্ষেপ করছো, আবার হেড আসবে টেল আসবে। এখানেও সেম বিষয় না? দ্বিতীয় মুদ্রার পিঠ, ওকে, দ্বিতীয় মুদ্রার পিঠ, তাহলে সেখানে কি আসবে? অবশ্যই হয় হেড আর নয় টেল। এটা একটা গাছের মতো দেখা যাচ্ছে না? এই প্রথমে একটা মেইন মূল, মানে মূল, সেখান থেকে শাখা পোশাকের মধ্যে ছিড়িয়ে ধরছে।
কেজনের নাম হচ্ছে প্রবাবিলিটি ট্রি, সম্ভাবনা তুমি নির্ণয় করছো। আচ্ছা, তাহলে এখানে চিন্তা করো তো, প্রথমবার তুমি মুদ্রা নিক্ষেপ করে দিয়েছিল, কি আসছিল? হেড। দ্বিতীয়বারে মুদ্রা নিক্ষেপ করছো, কি আসছে? হেড। তাহলে আলটিমেটলি রেজাল্টে এ। বুঝতে পারছো? আচ্ছা, এখানে একবার প্রথমবার নিক্ষেপ করছো হেড, দ্বিতীয়বার কি আসছে? টেল। তাহলে হেড টেল। আচ্ছা, এইচটি মানে কি বোঝায়? যে একটা মুদ্রা নিক্ষেপ করছো, প্রথমবার আসছে হেড, দ্বিতীয়বার আসছে টেল। ওকে, তারপরে কি? টেল হেড। তার মানে কি? একটা মুদ্রা নিক্ষেপ করছে, প্রথমবার আসছে টেল, দ্বিতীয়বার আসছে হেড। আসতেই পারে ভাই, আমার কি? তারপরে দুইটাই হচ্ছে। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের একটা মুদ্রা তুমি যদি দুইবার নিক্ষেপ করো তাহলে তার জন্য প্রবাবিলিটি ট্রি। এবার নমুনা ক্ষেত্রটা কি হবে? নমুনা ক্ষেত্র মানে আমি কি জানি? যেই ফলাফলগুলো আসবে সেই ফলাফলকে নিয়ে একটা সেট গঠন করব। ওকে ভাই, করেন। তাহলে শুধুমাত্র এই একটা চিত্রের মাধ্যমে শুধুমাত্র এই একটা চিত্রের মাধ্যমে তুমি পুরো সম্ভাবনার বিষয়টাকে চোখের সামনে আনতে পারছো। তাহলে এটা অনেক ইন্টারেস্টিং একটা বিষয় না যে তুমি শুধুমাত্র একটা চিত্র পড়ার মাধ্যমে পুরা এই বিষয়টাই, পুরা এই সম্ভাবনাটাই বুঝে গেলে। ঠিক আছে? আচ্ছা, এখন এখান থেকে যে প্রশ্নই তোমাকে করুক না কেন, সেটা কিন্তু তোমার জন্য বড় বিষয় হবে না। কারণ কি? এখানে নমুনা ক্ষেত্র কোনটা? এটা কয়টা উপাদান আছে? 4টা উপাদান। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল কত? 4। 1 2 3 4, আমি বলছি না সেই সংখ্যা। ওকে, এখন যদি তোমার এখান থেকে আমি প্রশ্ন করি যে তুমি একটা মুদ্রাকে দুইবার নিক্ষেপ করছো, সেই মুদ্রা নিক্ষেপের প্রথমবারে হেড কিন্তু দ্বিতীয়বারে আসবে টেল। প্রথমবারে হেড এবং দ্বিতীয়বারে আসবে টেল, অর্থাৎ এইচ টি। এটাই তো নির্দেশ করে যে প্রথমবারে হেড, দ্বিতীয়বারে টেল। তাই নির্দেশ করে কিনা খেয়াল করো, এটাই কিন্তু নির্দেশ করে। এইচ টি মানে এটাই নির্দেশ করে যে প্রথমবার হেড, দ্বিতীয়বার টেল। এই জিনিসটা আসার সম্ভাবনা কত? খেয়াল করো তো, এইচ টি এখানে কয়টা আছে? এইচ টি, টিএইচ, দুইটার মধ্যে কিন্তু বিস্তর ফারাক না, এক কিন্তু না। আর দরকার এইচ টি। তাহলে এইচ টি কয়টা আছে? একটা। আর মোট উপাদান কয়টা আছে? 4টা। তাহলে আমাদের সম্ভাবনাটা কত হবে? 1 বাই 6। এখান থেকে হাজার হাজার প্রশ্ন তৈরি করা যায় এবং সবগুলো প্রশ্নই তোমার এসএসসি লেভেলের জন্য ইম্পর্টেন্ট। সবচেয়ে বড় কথা, তুমি যদি একবার বুঝে যাও এই চিত্রটা, এখান থেকে যে টাইপের কোশ্চেনই পড়ো না কেন সব পারবা, সব। যেমন আমি প্রশ্ন করলাম যে একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করছি, প্রথমবারে টেল, দ্বিতীয়বারে হেড আসার সম্ভাবনা কত? প্রথমবারে টেল, দ্বিতীয়বারে হেড আসার সম্ভাবনা কত? এখান থেকে বের করতে পারবা। প্রথমবারে টেল, দ্বিতীয়বারে হেড, এটা কয়টা আছে? একটা। সো এখানে অনুকূল ফলাফল কত? 1। সমগ্র সম্ভাব্য ফলাফল কত? 4। তাহলে সম্ভাবনা 1 বাই 4 সকল বিষয়। ঠিক আছে? ওকে ওকে, দেখো এই জায়গা থেকে আমি দারুণ একটা জিনিস তোমাদেরকে শেখাতে চলেছি এখন। জাস্ট এই চিত্রটা 3টে শব্দের সাথে এটা পরিচিত করে দেবো তোমাদেরকে। যেই 3টে শব্দ তোমাদের অবশ্যই লাগবে, খুবই দরকারি। 3 শব্দ কি? প্রথম, খাতা কলম বের করে লিখে নাও, টু ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে যে অন্তত বা কমপক্ষে। অন্তত বা কমপক্ষে এই শব্দটা লিখে নাও, আমি প্রত্যেকের খাতায় দেখতে চাই এই শব্দটা। ঠিক আছে? যে অন্তত বা কমপক্ষে, অন্তত বা কমপক্ষে। দ্বিতীয় যে শব্দটা সেটা হচ্ছে বড় জোর। আমি যেভাবে লিখে দিচ্ছি, এই লেখাটাই যেভাবে লিখে দিচ্ছি সেটা তোমাদের বইয়ের এই পাশটাতে, তাতে এই জায়গাটাতে, তোমাদের বইয়ের এই জায়গাটাতে
এই যে যেই দাগটা দিয়েছি, যেই দাগটা দিয়ে দিছি, এই জায়গাতে আমি লেখা দেখতে চাই। প্রত্যেকের বইতে যে এই ক্লাসটা করছো, প্রত্যেকের বইতে এই জায়গাতে আমি এই লেখাটা দেখতে চাই। বুঝতে পারছো? প্রত্যেকের বইতে, প্রত্যেকের বইতে কি অন্তত বা কমপক্ষে বড় জোর বা অনুর অনুভব, আর লাস্ট হচ্ছে শুধুমাত্র বা কেবল, কেবল বা শুধুমাত্র। এই যে তিনটা শব্দের আমি বিশ্লেষণ করব, তোমরা প্রত্যেকের খাতা আমি যেই পজিশন বলছি এই পজিশনে লিখে নিবা, ঠিক আছে? আচ্ছা, অন্তত বা যদি কমপক্ষে বা অন্তত বা কমপক্ষে, এই কমপক্ষে ইংরেজি শব্দ কিন্তু আমি সবাই মিনিমাম, তাই না? মানে কি সর্বনিম্ন, তাই না? মানে কোনো একটা ঘটনায় বা কোনো একটা পরীক্ষায় যদি বলে যে অন্তত বা কমপক্ষে এত আসার সম্ভাবনা, অন্তত বা কমপক্ষে এর আসার সম্ভাবনা, তার মানে কি যে সর্বনিম্ন ওই সংখ্যাটা থাকাই ডাক, ওর চাইতে বেশি হলে ক্ষতি নাই। এলকো এইটা লেখ, বেশি হলে চলবে, মানে বেশি হলেও চলবে। যদি বলে অন্তত, তাহলে বুঝবা যে ওই সংখ্যার চাইতে বেশি হলেও চলবে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে একটু আগে যেই প্রবাবিলিটি ট্রি আমি আঁকে আসছি, যদি এখান থেকে আমি প্রশ্ন করি যে অন্তত 1h আসার সম্ভাবনা, প্রথম অন্তত 1h আসার সম্ভাবনা, কি বলছি? অন্তত 1h। এই যে অন্তত 1h মানে কি একটা h থাকাই লাগবে, তার মানে কি সর্বনিম্ন একটা h থাকাই লাগবে। বলছি না অন্তত মানে হলো মিনিমাম, সর্বনিম্ন, তার মানে সর্বনিম্ন একটা h থাকাই লাগবে। এর যদি বেশি থাকে কোনো সমস্যা নাই, বেশি হলেও চলবে। তাহলে চিন্তা করে তো এখানকার জন্য কোন অনুকূল ফলাফলটা গ্রহণযোগ্য হবে? h অবশ্যই গ্রহণযোগ্য। এটা কেন? কেননা এখানে সর্বনিম্ন একটা h তো আছেই, বেশি থাকলে আপনি বলছেন সমস্যা নেই। টেস্টটি অবশ্যই গ্রহণযোগ্য হয়, কেন? কারণ একটা h তো আছে। th অবশ্যই গ্রহণযোগ্য, কারণ একটা h তো আছে। আচ্ছা, যদি বলি টি, তাই গ্রহণযোগ্য না, কারণ এখানে কোনো h নাই। তাহলে এই ঘটনার জন্য অনুকূল ফলাফল কত? 3। আর সমগ্র সম্ভব ফলাফল তো জানাই। সো সম্ভাবনা কত বের করতে পারবা? ইসি, বুঝতে পারছো? সো অন্তত বা মিনিমাম যেটাই বলো, অন্তত অথবা কমপক্ষে, অন্তত বা কমপক্ষে, তার মানে কি যে একটা ওই সংখ্যাটা থাকাই লাগবে, ওর চেয়ে বেশি থাকলেও সমস্যা নাই, বেশি হলেও স্বাভাবিক। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে ওকে, দেখো অন্তত বা কমপক্ষে মানে হচ্ছে বেশি হলেও চলবে, বড় জোর বা অনূর্ধ্ব মানে কি বেশি হলে চলবে না। বেশি হলে চলবে না, বেশি হলে চলবে না, বেশি হলে চলবে না। অনূর্ধ্ব মানে কি? মনে রাখবো সর্বোচ্চ, অর্থাৎ সর্বোচ্চই পর্যন্ত যাইতে পারে, সর্বোচ্চই পর্যন্ত যাইতে পারে, এর চেয়ে বেশি হওয়া যাবে না। যাব, যদি একই প্রশ্ন আমি এখানে করতাম যে বড় জোর 1h, যদি বলতাম বড় জোর 1h, তখন আলটিমেটলি কি ঘটনা করতে খেয়াল করো, তখন অনুকূল ফলাফলটা কি হতো? বড় জোর যদি বলতাম 1h, তার মানে কি সর্বোচ্চ একটা h থাকতে পারবে, সর্বোচ্চ একটা h। তাহলে h এস গ্রহণযোগ্য হবে? হবে না ভাই। কেন? কারণ এখানে এই একটা বিষয় আছে, h টি h প্রশ্ন ভাই, টিটি কি হবে? টিটি কি হবে ভাই? অবশ্যই হবে। কেন? কেননা এখানে h একটাও নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কম হলে চলবে, বেশি হওয়া যাবে না। তার মানে কি টিটি এই শর্তটা মানবে, অর্থাৎ এখানে কোনো এইচ নেই। সুতরাং এখানে অনুকূল ফলাফল কত? 3। আশা রেখে বুঝতে পারছো? যদি না বুঝে থাকো আমার কথা, ভিডিওটা প্রয়োজনে বারবার দেখবা, বারবার রিপ্লে করে দেখবা, কেননা ভাই এই কথাগুলো তোমাকে কেউ শেখাবে না, বাট পরীক্ষার হলে ঠিকই দেখবে এই কথাগুলো এসে বসে আছে। বুঝতে পারছো? ওকে, আর লাস্ট যে পার্টটা আছে সেটা কি?
লাস্ট যে পার্টটা আছে সেটা হচ্ছে কেবল বা শুধুমাত্র, তার মানে এটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ এই সংখ্যাটাই থাকা লাগবে। যেমন আমি যদি বলি 1H, তার মানে শুধুমাত্র একটা এইচে থাকা লাগবে, শুধু একটা এইচে থাকা লাগবে। তাহলে চিন্তা করো এখানে কোনটার শর্তমান নেই, এই দুইটা, অর্থাৎ H টেন TH, কারণ এখানে শুধুমাত্র একটা এইচ আছে। অনেক কষ্ট করতে হলো তোমাদের পিট অবস্থা বোঝানোর জন্য, কিন্তু বোঝাটা জরুরি। আশা রাখি তোমরা এই কথাগুলো বুঝতে পারছো। এটা অবশ্যই ইম্পর্টেন্ট, যখন ম্যাথ করতে যাবো তখন বুঝতে পারবো যে এই শব্দগুলোর পদগুরুত্ব অন্তত বা কমপক্ষে, মানে বেশি হলে চলবে না, বেশি হলে চলবে, বড় জোর হলে বেশি হলে চলবে না, শুধুমাত্র মানে ওই সংখ্যাটাই হওয়া লাগবে, এর আগে পরে হলে চলবে না। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, যদি বুঝে থাকো তাহলে আমি এখান থেকে এখন যেই প্রশ্ন তোমাকে দেই না কেন, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি যদি ক্লাস বুঝে থাকো, এখান থেকে যে প্রশ্ন দিই, যে একটা মুদ্রা 3 বার নিক্ষেপ করো, 4 বার নিক্ষেপ করো, 5 বার নিক্ষেপ করো, যেই প্রশ্ন দিই একটা প্রশ্নতে বাঁচবে না যদি লাস্ট টেক্সটটা বলবে তাই। বুঝতে পারছো? ওকে ভাই, আপনি তো বুঝাইলেন 2টা নিক্ষেপ করবো 2 বার মুদ্রা, কেন মুদ্রা তো 3 বারও নিক্ষেপ করা লাগতে পারে, ক্ষেত্র বিশেষে 4 বারও নিক্ষেপ করা লাগতে পারে। ওকে, যদি 4 বার 3 বার নিক্ষেপ করে সেক্ষেত্রে চিত্রটা কেমন হবে একটু দেখিয়ে দিই। মুদ্রা কয়বার নিক্ষেপ করবো? 3 বার। তাহলে চিন্তা করো প্রথম মুদ্রা, তাই না? কি হবে? একবার H, একবার T আসতেই পারে। দ্বিতীয় মুদ্রা, সেখান থেকে কি আসতে পারে? অবশ্যই H T, আমি তো জানি না কি হলো। তৃতীয় মুদ্রা H T আসতেই পারে। তৃতীয় মুদ্রা কে করো? তৃতীয় মুদ্রা H আসবে, T ঠিক। তৃতীয় মুদ্রা H T S, এই হচ্ছে একটা মুদ্রা। যদি 3 বার নিক্ষেপ করো তাহলে প্রবাবিলিটি ট্রি তো আগাইলাম ভাই, অন্য অন্য ক্ষেত্রগুলো লেখো H H H, তাই না? যা আসছে তাই শুধু কি কেবল, তোমার তো আর কিছু সম্পর্ক নাই। H T, সরি H H T, ওকে H H T, ওকে। তারপরে কি? H T H, H T H, তারপরে কি? H T T, ওকে। তারপরে কি? T H H, T H T, ওকে। তারপরে কি? T T H, এবং লাস্ট পার্ট নট ইজ T T। এই হচ্ছে আমার সমগ্র সম্ভাব্য ফলাফল। তার মানে একটা মুদ্রাকে আমি যদি 3 বার নিক্ষেপ করি, এই হলো ঘটনা। ভাই খুবই সিম্পল বিষয়, খুবই সিম্পল, জাস্ট এরকম করতে থাক না। যদি 4 বার নিক্ষেপ করে তাহলে এখান থেকে আবার বের হবে, এই যে আছে না, এখান থেকে বের হবে, এখান থেকে বের হবে, জাস্ট এইরকম বিষয়। বুঝতে পারছো? সো এই হচ্ছে আমাদের, যদি একটা মুদ্রা 3 বার নিক্ষেপ করে তাহলে তার জন্য প্রবাবিলিটি কি হলো এটা। এবং প্রবাবিলিটি ট্রিটা খুব ভালো মতো আঁকানো শিখবে, কেননা কোশ্চেন অবশ্যই একটা না একটা প্রবাবিলিটি ট্রি দিবেই। ঠিক আছে, এখন চিন্তা করো যে এই জায়গা থেকে যদি আমি প্রশ্ন তোমাদেরকে করি, হাজার হাজার প্রশ্ন তৈরি করতে পারে, হাজার হাজার প্রশ্ন তৈরি করতে পারে, সেই সবগুলো প্রশ্ন তোমাদের অনুশীলনীতে উদাহরণে সব জায়গায় দিয়ে আছে। আমি কখন সলভ করতে গেলে তোমাদেরকে বলবো এই জিনিস। বুঝতে পারছো? একের মধ্যে যদি আমি 3 বার নিক্ষেপ করি তাহলে এই হচ্ছে প্রবাবিলিটি ট্রি। ক্লিয়ার? ওকে, আচ্ছা এবার খুব দারুণ একটা চিত্র আমরা আঁকাবো এবং দারুণ একটা জিনিসের সাথে পরিচিত হবো, সেটা হচ্ছে মুদ্রা এবং ছক্কা একত্রে নিক্ষেপ। মুদ্রা ও ছক্কা একত্রে নিক্ষেপ, মুদ্রা ও ছক্কা একত্রে নিক্ষেপ। চিন্তা করো এখানে শব্দের ইম্পর্টেন্স আছে, শব্দের গুরুত্ব আছে। যদি বলি প্রথমে মুদ্রা পরে ছক্কা তাহলে চিত্রে একরকম হবে, যদি বলি প্রথমে ছক্কা পরে মুদ্রা তাহলে কিন্তু চিত্রে একরকম হবে। যদি একটা ছক্কা তুমি নিক্ষেপ করো তাহলে সেক্ষেত্রে কি ঘটনা করবে খেয়াল করো। ছক্কা তো এটাই, ছক্কা থেকে কি হবে? 1 2, এই হচ্ছে তোমার একটা ছক্কা নিক্ষেপের অনুকূল ফলাফল বা প্রবাবিলিটি। ঠিক, খুবই সিম্পল একটা বিষয়। মানে ছক্কা নিক্ষেপ করলে তো এই 6টার যে কোনো একটা আসবে, তাই না? ওকে,
চিন্তা করো এবার আমরা কি চিত্র আঁকাইছি কি যে একটা মুদ্রা এবং একটা ছক্কা, তাই না? সো একটা মুদ্রা এবং একটা ছক্কা একবার নিক্ষেপ করছে আমরা একত্রে, তাহলে সেক্ষেত্রে কি আগের মুদ্রা নিক্ষেপ করছো? ওকে, তাহলে চিন্তা করো মুদ্রা, তাই না? সো মুদ্রাতে তোমার কি আসছে? প্রথমে আসছে হচ্ছে হেড অথবা টেল, যেটা আসে। তাহলে মুদ্রা নিক্ষেপ শেষ, এবার আসি ছক্কা, তাই না? সো এই আছে না, এইটার জন্য আমাদের ছক্কা কত হবে? ছক্কার জন্য কত আসতে পারে? মনে করো প্রথমে একটা ছক্কা নিক্ষেপ করছো, মুদ্রা নিক্ষেপ করছো, তাহলে মুদ্রাটা এইচ আসছে, ছক্কায় 1 আসতেই পারে। ওকে, তারপরে হচ্ছে 2 আসতেই পারে, 3 4 5 6 এটা কিন্তু আসতে পারে, বুঝতে পারছো? সো এটা হইতে পারে, ঠিক আছে। যদি এভাবে না লিখে জিনিসটি এভাবে না লিখে আমরা তো লিখতে পারি the teacher say so e এখানে 1 2 3 5 6 ওকে, এটার জন্য কত 1 2 6 ওকে, তাহলে কি হলো চিন্তা করো, H1 H2 H3 H4 H5 H6 ওকে, এখানে কোথায় T6 T5 T4 T2 T1, এই হচ্ছে আমার একটা মুদ্রা এবং একটা ছক্কা যদি একত্রে নিক্ষেপ করে তাহলে তার যে প্রবাবিলিটি ট্রি সেটা, তাই না? তাহলে এক্ষেত্রে আমাদের নমুনা ক্ষেত্রটা কথা আমি খেয়াল করব, খুবই সিম্পল। H1 H2 H3 H4 H5 H6 T1 T2 T3 T4 T5 ও T6, বুঝতে পারছো? এখানে কিন্তু এভাবে লেখা যাবে না, H1 H2 এভাবে কিন্তু লেখা যাবে না, বিকজ এটা একটা টো উপাদান আছে, এখানে H1 H2 পুরোপুরি লিখতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, এই ছিল হচ্ছে আমাদের কি নমুনা ক্ষেত্র, এটা হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র। এখন এখান থেকে আমি যে টাইপের প্রশ্ন ইচ্ছা তোমাকে করতে পারি, যেমন আমি তোমায় প্রশ্ন তুললাম যে ছক্কায় 5 এবং মুদ্রায় H আসার সম্ভাবনা কত? ছক্কায় 5 এবং মুদ্রায় H, ছক্কায় 5 এবং মুদ্রায় হেড বা H, এটা তাহলে কি 1/2, বুঝতে পারছো? এখন এই রিলেটেড যত প্রশ্ন আছে আমি সব কিছু সলভ করবো, শুধুমাত্র তোমাদের কি প্রবাবিলিটিটাকে দেখাচ্ছি, তারপরে এখান থেকে কি টাইপের কোশ্চেন আছে আমি দেখাবো, বুঝতে পারছো? ওকে, আচ্ছা, অলরেডি আমরা দেখায় আসছি যে এখানে আমি তো এই দৃশ্য দেখাইছি, তাই না? কিন্তু বুঝতে পারছো তো? ওকে, এবার তোমাদের বইতে একটু ফিরে যাই, দেখো তো তোমার বইতে কি জিনিসগুলো আলোচনা করছে। বেশ খানিকক্ষণ ধরে আমি পড়াচ্ছিলাম, এক্সট্রা বলছে একটা মুদ্রাকে তুমি কি কাজ করবা, 3 বার নিক্ষেপ করবা, এই যে প্রবাবিলিটি, তাই না? এটা খেয়াল করো, 3টি মুদ্রায় একবার নিক্ষেপ করা হলো বা একত্রে নিক্ষেপ করা, সেটাই বলো, সেটার প্রবাবিলিটি ট্রি বের করো, ঠিক আছে? সেটার প্রবাবিলিটি ট্রি বের করো, আমরা অলরেডি করছি না, তাই সেটার প্রবাবিলিটি ট্রি আমরা অলরেডি বের করে ফেলছি, এটা আমাদের জন্য বড় কোনো বিষয় ছিল না, অবভিয়াসলি অলরেডি বের করে ফেলছি যে একটা মুদ্রাকে 3 বার নিক্ষেপ করা হলো, 3টে মুদ্রাকে একত্রে একবার নিক্ষেপ করা, একই বিষয়। আচ্ছা, প্রশ্নের দিকে তাকাও, প্রশ্ন কি বলছে? প্রশ্নটা জরুরি, ঠিক আছে? প্রশ্নটা জরুরি, কি বলছে? যে ভাই তুমি নিক্ষেপ করছো, ভালো কথা, কেবল একটা টেল, এই যে কেবল ইতিহাস চলে আসছে না, কেবল একটা টেল, তাই না? তার মানে কি কেবল একটা টেল। আচ্ছা, এটা থাক, এখানে থাক, আমরা এখানে নিয়ে সলভ করে দেয়, বলছে কেবল একটা টেল। আচ্ছা, যদি এটা নমুনা ক্ষেত্রে হয়, খেয়াল করো তো, কেবল মানে কি আমি কি বোঝাইছি ভাই? কেবল বা শুধুমাত্র, তার মানে শুধুমাত্র ওই সংখ্যাটাই থাক, তাহলে কেবল পি অফ কেবল টি, কেবল এট বা টেল, কেবল একটা টেল,
এটা বের করতে হবে। এটার জন্য অনুকূল ফলাফল কত? অনুকূল বাই সমগ্র, চিন্তা করতো টি অফ কেবল একটি টেল, তার মানে কি একটি টেল, চিন্তা করতো একটি টেল কোথায় আছে, কেটাতে আছে, তাহলে আগে অনুকূল ফলাফলটা পেয়েছে। অনুকূল কি কি আছে চিন্তা করতো, এইচ এইচ টি, এটা গ্রহণযোগ্য কারণ শুধুমাত্র টি আছে একটা। আচ্ছা কেইচ এইচ টি, কেইচ টি এইচ, ওকে। তারপরে কি এইচ টি এইচ, এইচ এইচ টি, টি এইচ এইচ, চিন্তা করো এর বাইরে সম্ভব না, ঠিক আছে, এর বাইরে সম্ভব না। তার মানে কি শুধুমাত্র একটা টি, দেখো এই তিনটাতে শুধুমাত্র একটা টি আছে, শুধুমাত্র একটা টি, বলছে না যে কেবল একটা টেল, তাহলে যে কেবল এর বুঝে আসছে, ওকে। আর সমগ্র কত? সমগ্র সম্ভাব্য ফলাফল এমনি এইটা আমি আর কেউ তো দেখাচ্ছি না, সবগুলো আছে। আর অন্যগুলো ফলাফল কত? 3, সুতরাং সম্ভাবনা কত? 3/8, 3/8। এই ছিল বিষয়, আমার কোনো বিষয় না। আচ্ছা তিনটাই হেড আসার সম্ভাবনা কত? শুধুমাত্র এইটা, এছাড়া কি আর সম্ভব? এখানে তিনটাই হেড আছে, শুধুমাত্র এইটা প্রথমটা, এখানে শুধুমাত্র তিনটাই হেড আছে, আর কিচ্ছু নেই, সুতরাং তিনটি হেড আসার সম্ভাবনা কত? যেহেতু তিনটা হেড হয় একটা, প্রথম সম্ভাবনা হচ্ছে 1/8, 1/8, বুঝতে পারছো? ওকে। এই যে ভাই পড়ানোর আগেই চলে আসছে, তার পরবর্তী প্রশ্ন, কমপক্ষে একটা টেল। আমি বলছিলাম না কমপক্ষে মানে কি সর্বনিম্ন, কমপক্ষে মানে সর্বনিম্ন, যদি এর বেশি হয় কোনো সমস্যা নাই, এর বেশি হলে কোনো সমস্যা নেই, বেশি হলে চলবে। তাহলে প্রিয় কমপক্ষে, প্রিয় কমপক্ষে একটা টেল, তার জন্য অনুরূপী ফলাফল কত? আমি কিন্তু সংক্ষেপে লিখতেছি, তোমার কিন্তু পুরোপুরি লিখলা যে একটি টেল আসার অনুরূপী ফলাফল, তাই না? তাহলে কমপক্ষে একটা টেল, যদি একটা টেলের বেশি আসে তাহলে কিন্তু সেটা বিপরীত হবে। আচ্ছা কত? এইচ এইচ টি, এইচ টি এইচ, টি এইচ এইচ, ঠিক আছে, এটা করো, কারণ এটা গেল এইচ টি টি এইচ টি টি, এটা গ্রহণযোগ্য হবে না? অবশ্যই গ্রহণযোগ্য হবে। আচ্ছা এইচ টি টি, টি এইচ এইচ, এই টি এইচ টি, টু টি এইচ, ট্রিপল টি, বুঝতে পারছেন? এ হচ্ছে অনুরূপী ফলক। তার মানে কি আমার শুধুমাত্র একটা টি গ্রহণযোগ্য হবে তা না, একটা টির উপরে হলেও চলুন, যেহেতু এটা বলছে কি যে কমপক্ষে, ঠিক আছে। এখন আমার অনুরূপী ফলাফল পাবো 7, আর সমগ্র সম্ভাব্য ফলাফল তো 8, আমরা জানি সম্ভাবনা কত? 7/8। হোমওয়ার্ক লিখে নাও, হোমওয়ার্ক লিখে নাও। হোমওয়ার্কটা কি? হোমওয়ার্ক হচ্ছে HW, মোটা দাগে হোমওয়ার্কটা কি? সেটা হচ্ছে কমপক্ষে একটি হেড, কমপক্ষে একটি হেড আসার সম্ভাবনা একটা। হোমওয়ার্ক 2 নম্বর হোমওয়ার্ক কি? 2 নম্বর হোমওয়ার্ক হচ্ছে যে 2 নম্বর হোমওয়ার্ক বড় যোগ, একটি হেড আসার সম্ভাবনা কত, আবার একটি টেল আসার সম্ভাবনা কত। এখন এখানে আমার কোয়েশ্চেন কটা? 3টা কোয়েশ্চেন আমি হোমওয়ার্ক দিয়েছি, 3টা কোয়েশ্চেন। সেটা হচ্ছে বড় জোর একটি হেড আসার সম্ভাবনা, বড় জোর একটি টি আসার সম্ভাবনা, আর কমপক্ষে একটি হেড আসার সম্ভাবনা। এই 3টা আমি প্রত্যেকের খাতায় হোমওয়ার্কের সলভ দিতে চাই, বুঝতে পারছো ভাইরা? ক্লিয়ার? ওকে, যদি বুঝে থাকো তাহলে তো আমার কাজ অনেক সহজ হয়ে গেল, অনেক সহজ হয়ে গেল। আচ্ছা এখন যে জিনিসটা আমি বন্ধুদেরকে দেখাবো সেটা হচ্ছে আমি তোমাকে যে চিত্রটা আঁকাইছিল, দেখো তো মনে পড়ে কিনা। এই যে আমি হচ্ছে প্রথমে মুদ্রা পরে ছক্কা, তার জন্য প্রবাবিলিটিটা আঁকিয়ে দেখাইছি। এবার এখানে যেই কাজটা পড়ছে খেয়াল করে, একই সাথে তোমার 2টা কাজ হয়ে যাচ্ছে, খুব ভালো।
এখানে প্রথমে ছক্কা নিক্ষেপ করছেন, প্রথমে ছক্কা নিক্ষেপ করো, প্রথমে ছক্কা পরে মুদ্রা, খেয়াল করছো? প্রথমে ছক্কা পরে মুদ্রা। আর ধরুন প্রবাবিলিটি কি, এই যে যেহেতু আগে ছক্কা সুতরাং আগে সংখ্যাগুলো আসবে আর পরে হেড টেল আসবে, কারণ যেহেতু মুদ্রা পরে সংখ্যা আগে। আশা রাখি তোমরা ইতিহাস বুঝতে পারছো। কিন্তু এখানে উল্টা ছিল, এখানে ছিল আগে আগে হেড টেল, বিকজ আগে যেহেতু মুদ্রা নিক্ষেপ করছি পরে আসছে সংখ্যা। বুঝতে পারছো? খুবই সিম্পল বিষয় ছিল। ওকে, কোয়েশ্চেন কি কি করছে হয় চিন্তা করো। কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে এই যে ছক্কায় 5 মুদ্রায় এইচ, ছক্কায় 5 মুদ্রায় এইচ, কে রিলেশনের মধ্যে একটা টি অফ 5H অলরেডি দেখে আসছে, কাজ শেষ ভাই। যদি এটা ভালো মতো করতে পারো তখন তোমরা চ্যাপ্টারে যখন আমরা ম্যাথ করব তখন দেখবে যে কত সহজে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলতে পারছি। ওকে, এইবার ওটা চলে গেছে। উদাহরণ 9টা খুব ইম্পর্টেন্ট, কেননা এটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে গতে দিয়ে দেয়, অনেক ক্ষেত্রে এটা গতে দেয়, অনেক ক্ষেত্রে এটা আমরা একটু জানবো এবং একটু ভালোভাবেই জানার চেষ্টা করবো এটা। ঠিক আছে, খেয়াল করে এখানে কি টাইপের কোশ্চেন করলা। প্রশ্ন করছে হচ্ছে যে একজন লোক ঢাকা থেকে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা 5। আচ্ছা, লোকটা কোথায় যাবে? ঢাকা থেকে। উদাহরণ 9। আচ্ছা, লোক কোথা থেকে রওনা হবে? ঢাকা থেকে। একটু বোঝার চেষ্টা করো। তাহলে লোক ঢাকা থেকে কোথায় যাবে? খুলনায়। ঢাকা থেকে যাবে খুলনায়। আচ্ছা, তাহলে ঢাকা থেকে সে যাচ্ছে ওকে, খুলনা লিখলাম, কোনো সমস্যা নাই। লোক ঢাকা থেকে খুলনায় যাক আর না যাক আমার কি যায় আসে, তাই না? ওকে, কিন্তু এই লোক ঢাকা থেকে খুলনায় কিসে যাবে? বাসে। বাসে যাওয়া সম্ভব। ঠিক আছে, তাহলে চিন্তা করো, এই লোকটা ঢাকা থেকে খুলনায় বাসে যাইতে পারে। ওকে, এই লোক ঢাকা থেকে খুলনায় বাসে যাইতে পারে, অবশ্যই নাও তো যাইতে পারে। বিষয়টা খেয়াল করে যে সে বাসে যাইতে পারে আবার বাসে নাও যাইতে পারে। এটা ইন্টারেস্টিং বিষয়। তাহলে তার বাসে যাওয়ার সম্ভাবনা কত সেটা অলরেডি দেয়া আছে, কত? 2/5। বাসে যাওয়ার সম্ভাবনা 2/5। আচ্ছা, হয়তো ওদেরকে বলতে ভুলে গেছি, একটা শব্দ মনে রাখবা, যে কোনো কিছু হওয়ার সম্ভাবনা যদি x হয় তাহলে না হওয়ার সম্ভাবনা হবে 1 - x। আরেকটা কথা, সম্ভাবনাকে যদি আমরা p দ্বারা প্রকাশ করি তাহলে সম্ভাবনা হওয়ার রেঞ্জ হচ্ছে এটা। এটা মহামারী ইম্পর্টেন্ট এমসিকিউ করো, এমসিকিউ আসে। আমি গত দিনে তোমাদের হচ্ছে, আমি তো মূলত একাডেমিক, তারপর হচ্ছে অ্যাডমিশন, তোমাদের যারা হলো তোমাদের বড় ভাইরা আছে অর্থাৎ উচ্চতর যারা পড়াশোনা করছে অর্থাৎ ইন্টারমিডিয়েট যারা, এবং যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে অ্যাডমিশন ক্যান্ডিডেট, তাদেরকে তো আমরা পড়াই। তো আমি হঠাৎ করে একটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করতে গেলাম, অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয়, সেইখানে দেখলাম এই প্রশ্নের বিএলএস সম্ভাবনা রেঞ্জ কত। ঠিক আছে, সো খুবই গুরুত্বপূর্ণ রেঞ্জ। সম্ভাবনা তাহলে কত? 0 থেকে বড় অথবা 0 সমান, 1 থেকে ছোট অথবা 1 এর সহ। তার মানে কি, যে কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা 0 হতে পারে, 0 থেকে বড় হতে পারে, আর 1 হতে পারে সর্বোচ্চ, 1 এর বেশি সম্ভাবনা হবে না। অর্থাৎ আমরা যে নিশ্চিত ঘটনা পড়ে আসছি না, নিশ্চিত ঘটনার জন্য সম্ভাবনার মান 1, অসম্ভব ঘটনার জন্য সম্ভাবনার মান 0। ক্লিয়ার? ওকে, তাহলে মনে রাখবা, যে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা যদি x হয় তাহলে না ঘটার সম্ভাবনা 1 - x। যেহেতু সমগ্র সম্ভাবনা বা মোট সম্ভাবনা হচ্ছে 1, তাই না? তাহলে যে কোনো কিছু ঘটার সম্ভাবনা যদি x হয়, না ঘটার সম্ভাবনা হচ্ছে 1 - x। বুঝতে পারছো? ওকে, তাহলে চিন্তা করো তো, বাসে যাওয়ার সম্ভাবনা যদি 2/5 হয় তাহলে বাসে না যাওয়ার সম্ভাবনা কত? অবশ্যই 1 - 2/5। তো 1 - 2/5 মানে কি? 3/5 বলতে পারি আমি সরাসরি এখানে লিখতে পারি যে বাসে না যাওয়ার সম্ভাবনা চিত্র। অবশ্যই
এবার চিন্তা করো, খুলনা পর্যন্ত চলে গেছে, ওকে। খুলনা থেকে সে কোথায় যাবে? রাজশাহীতে। সেখানে ট্রেনে যাওয়ার সম্ভাবনা, তাহলে খুলনা থেকে সে কোথায় যান? রাজশাহী। ওকে, যাক সমস্যা। রাজশাহী আমার এমনিতে অনেক পছন্দের শহর। তোমরা বলে দাও কমেন্টে কে কে রাজশাহী থেকে পাস করছে। ওকে, এখানেও সেম বিষয়টা হবে, রাজশাহী। বানান হয়তো ভুল লিখছি, মানুষ পছন্দ। ওকে, লেখো। এটা সমানে সমান হবে, মানে জায়গা কম জন্য। আচ্ছা, এই তো বড় করে নিস, তাহলে জায়গা হয়ে যাবো। খুলনা, রাজশাহী, রাজশাহী। ওকে, চিন্তা করো এবার। তাহলে আমি লিখছি হচ্ছে বাসে যাওয়ার সম্ভাবনা 2/5, বাসে না যাওয়ার সম্ভাবনা এত। আচ্ছা, খুলনা থেকে রাজশাহীতে ওই ব্যক্তি কোথায় যাবে? ট্রেনে। তার ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত? 5/8। তার মানে কি ট্রেনে কত? 5/8। ট্রেনে নয়, সে ট্রেনে নাও যাইতে পারে। তাহলে সেটা কথা আমি বলছিলাম যে কোনো সম্ভাবনা 1 থেকে বাদ দিতে হয়। সো 1 থেকে 1/5 বাদ দিলে সেই বাড়ি লিখে দিন। আচ্ছা, খুলনায় সে কি কাজ করবে? খুলনায় ট্রেনে নয়, তাই না? ট্রেনে নয় কোথাও তো অবশ্যই চিবাই। আর ট্রেনে 5/8। সো একটা ব্যক্তি যদি যাত্রা করে তাহলে তার প্রবাবিলিটি ট্রি আসলে এটি। এটা মাথা মধ্যে রাখো, এটা আমার ইম্পর্টেন্ট, মাথা মধ্যে রাখতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা দেখো, এটা ছিল হচ্ছে আমাদের প্রবাবিলিটি ট্রি। এইবার আমি প্রশ্ন করছে, কি প্রশ্ন করছে? যে ওই ব্যক্তির খুলনায় বাসে, প্রশ্নটা খেয়াল করো। প্রশ্ন হচ্ছে যে খুলনায় বাসে রাজশাহীতে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা। খুলনায় বাসে রাজশাহীতে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা। আচ্ছা, খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা কত? এত না। আর রাজশাহীতে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা তো, তাহলে তার টোটাল যে সম্ভাবনা সেটা কত? 2/5 ইন্টু 3/8। অর্থাৎ প্রশ্নটা কি ছিল? যে খুলনায় বাসে, খেয়াল করো, সে খুলনায় বাসে যাবে কিন্তু রাজশাহীতে ট্রেনে যাবে না। তাহলে বাসে এবং ট্রেনে। সো বাসে যাওয়ার সম্ভাবনা 2/5, ট্রেনে যাওয়ার সম্ভাবনা 3/8। বুম দিয়ে নাও। এখান থেকে অনেক প্রশ্ন করে দেয়। যেমন আমি বললাম যে ওই ব্যক্তির ঢাকা থেকে খুলনা বাসে নয়, কিন্তু খুলনা থেকে রাজশাহীতে ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত? তাহলে কি হবে? এইটা গুণ হবে। তার মানে আমার যেই শর্তকে মানবে সেই শর্ত দুটোর গুণ হবে, এই হচ্ছে সম্ভব। বুঝতে পারছো কিনা ভাইরা? যদি বুঝে থাকো তাহলে আমার কাজ অনেকটাই শেষ, কেননা আমি তোমাদেরকে যতটুকু বোঝায়া দিচ্ছি তার ফলাফলটা খুব বেশি দূর যাইতে হবে না। শুধুমাত্র অনুশীলনীতে গেলেই তোমরা বুঝতে পারবা যে কত সুন্দরভাবে তুমি এই ম্যাথগুলো সলভ করতে পারছো নিজের অজান্তি। ঠিক আছে? ওকে, তোমাদের জন্য একটা কাজ এখানে দেয়া আছে সুন্দর মতো। আমিও তোমাদের জন্য বাড়ির কাজই বলে দিচ্ছি। বাড়ির কাজ দিচ্ছি ঠিক, কিন্তু এই কাজটা অলরেডি আমি করে দিচ্ছি। কিভাবে দেখো, একটা মুদ্রা কয়বার নিক্ষেপ করছো? 3বার। তাহলে চিন্তা করো, মুদ্রা 3টিতে একই ফলাফল আসা সম্ভব। তার মানে কি একই ফলাফল মানে কি? যে 3টা রেজাল্ট একার, সেটার জন্য কত হতে পারে বল? এটা না বলেই দিলাম। যাই হোক, বাড়ির কাজ করে পারো সমস্যা নেই। তারপরে অলরেডি বলে দিছি কমপক্ষে 2টি, এই যে বোঝাই আসছি, বড়দের 2টি খুব ভালো মতো বোঝাই আসছি। সো আমার কোনো চিন্তাই নেই আর। ঠিক আছে? ওকে, খেয়াল করো, এখানে একটা প্রবাবিলিটি আছে, একটা ছক্কা মুদ্রা 2টা, একটা ছক্কা মুদ্রা 2টা। ভয় পাচ্ছ নাকি? ভয় পাচ্ছে না? যে একটা ছক্কা, মনে করো ছক্কা নিক্ষেপ করে দিছে, আচ্ছা একটু দেখো, ফুল চিত্রে আমি করি। মানে তুমি কি কাজ করছো? একটা ছক্কা নিক্ষেপ করছো, এটা সম্পূর্ণ 1 কি হবে না, একটু সাজাই হয়েছে। এটা হচ্ছে 1 2 ওকে, প্রথম মুদ্রা, যেহেতু মুদ্রা 2টা, সো
প্রথম সেখানে কি হবে বলো তো ভাই? হেড টেল। দ্বিতীয় মধ্যা দ্বিতীয় কত হবে? হেড টেল হেড টেল। তাহলে আমি একটা জিনিস তোমাদের কাছে বোঝাই, এই সবগুলোর জন্য কি সেম বিষয়টা হবে না? যেমন 2 এর জন্য প্রথম মুদ্রা সেটা কত হবে? হেড টেল। তারপরে দ্বিতীয় মুদ্রা কি? হেড টেল এন্ড এক। এরকম ভাবে সবগুলোর জন্য হবে না, এটার জন্য হবে, এটার জন্য হবে, এটার জন্য হবে। আমি জাস্ট একটা বোঝাচ্ছি। আচ্ছা, তাহলে চিন্তা করতে এর জন্য কি হবে? 1 1 1 H H 1 H কি হবে? টি। তাহলে এখানে আবার আসবে ওই ধারাটাই কি 1 TH 1 TT। খেয়াল করে দেবে যে 1 এর জন্য এরকম 4টা আসছে, তাহলে এরকম 2 এর জন্য 4টা আসবে, 3 এর জন্য 4টা, 6 এর জন্য 4টা, সবগুলো এরকম। অর্থাৎ তখন কি হবে? এই যে সেম, খালি জাস্ট সংখ্যাটা লাগায় 2 HG 2 TH 2 TH 2 T। অর্থাৎ এই যে 1 এর জায়গায় শুধুমাত্র 2 বসাবা, এই 2 এর জায়গায় আবার 3 4 5 টেলিফোনাল বসাইতে হবে। তাহলে টোটাল যে জিনিসটা আসবে সেটা হচ্ছে 4 6 24। তার মানে আমাদের টোটাল নমুনা বিন্দু আসবে 24টা। অর্থাৎ সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 24। সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে আমাদের 24। বুঝতে পারছো? এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমরা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আমরা মূলত অনুশীলনীর যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। যদি এই 2টা ক্লাস তুমি ভালো মতো বুঝে থাকো, তাহলে সম্ভাবনা 90% অলরেডি তোমার শেষ হয়ে গিয়েছে। সেটা আমি অনুশীলনীতে যাওয়ার পরে তোমাদেরকে প্রমাণ দিয়ে দেব। ঠিক আছে? তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাস।